আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন জুলাই সনদ বাস্তবায়ন না করলে সংবিধান সংস্কার পরিষদের সভা ডেকে সংবিধান সংস্কার না করলে ঈদের পরে ব্যাপক আন্দোলন গড়ে তোলবার হুমকি দিচ্ছে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এখন প্রশ্ন উঠেছে, বিএনপি কি এই আন্দোলন সামাল দিতে পারবে? এই যে আন্দোলনের ডাক দেওয়ার এর পেছনের নেপথ্য কোনো কারণ আছে কি? এছাড়া আইসিটি নিয়ে কিন্তু বিতর্ক ক্রমশই বাড়ছে। আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, কথা ছিল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সব নির্বাচিত এমপি শপথ নেবেন, তারা সংবিধান সংস্কার করবেন, তারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন। কিন্তু নির্বাচনের পরে দেখা গেল বিএনপি পুরা ইউটার্ন নিয়েছে। তারা বলছে সংবিধান সংস্কার পরিষদের কোনো প্রভিশন বর্তমান সংবিধানে নেই, সুতরাং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। জামাত এই বিষয়টি নিয়ে খুবই সিরিয়াস, এবং এটা নিয়ে আসলে কি হচ্ছে, জামাত যে ব্যাপক আন্দোলনের হুমকি দিচ্ছে আসলেই কি তাই, নাকি এই হুমকির আড়ালে জামাত বিএনপির সাথে কোনো নেগোসিয়েশন করছে? জামাত বিএনপির কাছে 12টা মন্ত্রণালয় চেয়েছে। জামাত বলছে যে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের আমলে বিরোধী দল হিসেবে থেকেও 4-5টা মন্ত্রণালয় পেতে পারে, তাহলে জামাত কেন তার বর্তমান স্ট্রেংথ, ভোটের হার সব মিলিয়ে 12টা মন্ত্রণালয় পাবে না? তারাও এখন শেখ হাসিনার মডেল অনুসরণ করতে চায়। তারা জাতীয় পার্টির মতো গৃহপালিত বিরোধী দল হতে চায়, এবং ইউনূসের আমলে মূলত প্রশাসনে, সচিবালয়ে যেভাবে জামাতে ইসলাম প্রভাব খাটিয়েছে, তাদের ক্ষমতার একটা মজা পেয়ে গেছে তারা। এই ক্ষমতার লোভে, এই ক্ষমতার থেকে তারা আর দূরে থাকতে চায় না। সুতরাং তারা এখন হুমকি দিচ্ছে, হয় মন্ত্রণালয় দাও, নইলে ব্যাপক গণ আন্দোলন। ঈদের পরে জামাতে ইসলাম বা তাদের যে 11 দলীয় জোট, তারা কি আদৌ আন্দোলন গড়ে তুলবার মতো ক্ষমতা, সক্ষমতা রাখে? এদিকে তারেক রহমান তার ঘনিষ্ঠ মহলে স্পষ্ট জানিয়ে দিয়েছে 12টা মন্ত্রণালয় জামাতকে দেবার প্রশ্নই ওঠে না। তিনি বলেছেন যে আমার এমপিদেরই আমি ঠিক মতো প্রোভাইড করতে পারছি না, আমি জামাতকে কেন 12টা মন্ত্রণালয় দেব? অর্থাৎ ওই জাতীয় পার্টি যেমন মন্ত্রণালয় পেয়েছিল, আপাতত যেটা মনে হচ্ছে জামাতে ইসলামকে সে ধরনের মন্ত্রণালয় দেয়া হবে না। জামাত পারলে ঈদের পরে আন্দোলন করুক বা না করুক। এদিকে একটি বিএনপির সূত্র জানিয়েছে যে আগামী মে মাসের মধ্যে প্রশাসনের সব জায়গা থেকে জামাতের যেসব অনুসারী রয়েছে, সমর্থিত লোকজন রয়েছে, তাদের সরিয়ে দেওয়া হবে। এই প্রশাসন জামাত মুক্তকরণের দায়িত্ব দেওয়া হয়েছে একজন উপদেষ্টাকে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর। তো এখন দেখা যাক, একদিকে জামাত সরকারের ভাগ চাইছে, মন্ত্রণালয়ের ভাগ চাইছে, ক্ষমতার হালুয়া রুটির ভাগ চাইছে, আর একদিকে বিএনপির একটা অংশ প্রশাসন থেকে জামাতকে তাড়িয়ে দিতে চাইছে। তো এখন দেখা যাক এটার কি পরিণতি হয়। এদিকে সংসদে ইউনূসের আমলে করা 135টা অধ্যাদেশ উত্থাপিত হয়েছে, এবং সেগুলো যাচাই বাছাই কমিটিতে পাঠানো হয়েছে। 2রা এপ্রিল এগুলো আবার সংসদে ফেরত আসবে। তাদের মতামত থাকবে যে কোন কোন অধ্যাদেশটাকে বাতিল করা হবে, কোন কোনটা নিয়ে আলোচনা হবে। যেসব অধ্যাদেশ নিয়ে আলোচনা হবে না বা বিল আকারে আসবে না, তারা 30 দিনের মধ্যে, অর্থাৎ 12ই এপ্রিলের পরে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। আর যেসব অধ্যাদেশ নিয়ে আলোচনা হবে
কিছু কিছু অধ্যাদেশ আহ, তারা গ্রহণ করবে বিএনপি। আর এই যে সংবিধান সংস্কার পরিষদ, জুলাই সনদ, এখানের অনেকগুলো পয়েন্টেই কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। যেমন এই সংস্কার পরিষদ মানলে একই ব্যক্তি দলের প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না। তার মানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে পদত্যাগ করতে হবে, হয় তিনি বিএনপির চেয়ারপারসন থাকবেন অথবা প্রধানমন্ত্রী থাকবেন। এটা বিএনপি মানবে না। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য, এটাও বিএনপির মানবার কোনো কারণ আপাতত আমি দেখছি না। এছাড়া পরপর 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এটা তো বাবা আমেরিকা না, এটা তো দক্ষিণ এশিয়ার একটা দেশ, বাংলাদেশ, এবং এটাও বিএনপি মানবে না। এরকম এগুলো খুব মোটা দাগের কথা বলে। এরকম সংবিধান সংস্কার, উচ্চকক্ষ, এরকম অনেক কিছু আছে যেগুলো অনেকগুলো মানা হবে না, কিছু আলোচনা হবে। তো এই অবস্থায় আমরা দেখব। এর পরে যেটা বলছিলাম যে আইসিটি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আইসিটি আপনারা জানেন যে এটি মূলত আওয়ামী লীগ সরকারের আমলে করা হয়েছিল। বেসিক্যালি 71 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন যেসব যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল তার বিচার করবার জন্য। কিন্তু ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ সম্পূর্ণ অবৈধভাবে এটাকে অধ্যাদেশের মাধ্যমে আরো অনেক মামলা এখানে আইসিটিতে বিচারের জন্য ঢুকিয়ে দিয়েছে, যেগুলো সম্পূর্ণ বেআইনি। এবং এটা আদালতে চ্যালেঞ্জ হইলে ডেফিনেটলি এটা, মানে আদালত যদি স্বাভাবিকভাবে বিচার করে তাহলে এগুলো অবৈধ বলে পরিগণিত হবে। এখন আইসিটির ফেট নিয়ে কিন্তু কথাবার্তা চলছে এবং অনেকেই মনে করছে যে এই অধ্যাদেশটি হয়তো সংসদে উত্থাপিত হবে না, যদি উত্থাপিত হয়ও আলোচনার পরে এটি বাতিল হয়ে যেতে পারে। এবং তার লক্ষণ আমরা দেখছি যে আইসিটিতে যে চলমান মামলাগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি গো স্লো স্টেজে চলে গেছে। তারা ধীরে চলো নীতি অবলম্বন করেছে। বিশেষ করে সেনাবাহিনীর যে মামলাগুলো, তাদের হাজিরা রয়েছে এই মাসের 27শে মার্চ, 29শে মার্চ এবং 7ই এপ্রিল। এই 3 দিনে সেনা কর্মকর্তাদের হাজিরার কথা রয়েছে আইসিটিতে। কিন্তু এখন যতদূর মনে করা হচ্ছে হয়তো এই 3টি হাজিরার তারিখ, এদিন তাদের হয়তো আসতে হবে না। এবং আইসিটিতে এই যে অবৈধভাবে বিভিন্ন মামলা, এই যে সাংবাদিক বলেন বা যে কাউরে ধরে আইসিটির মামলায় আসামি করে দিয়েছে, এই টোটাল বিষয়টা বাতিল হয়ে যাবে বলে এখন কিন্তু ধারণা করা হচ্ছে। এবং আইসিটির যে দুর্নীতি, আমি কিছু বলেছি, এখনো আমার কাছে আরো কিছু ইনফরমেশন আছে যেটা আমি পরে দেব। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো যে চিফ প্রসিকিউটর যিনি ছিলেন তাজুল ইসলাম, তিনি তো সরকারি বাড়ি থেকে চলে গিয়ে এখন তিনি নিজে একটি ভাড়া বাড়িতে উঠবেন, কিন্তু ঢাকা শহরে তিনি বাড়ি ভাড়া পাচ্ছেন না। আবার তিনি দেশের যে অবস্থা তাতে তিনি সৌদি আরব চলে গেছেন উমরা হজের নামে। অনেকেই বলছেন যে তিনি পালিয়ে গেছেন এবং তার আর কিন্তু ফেরার কোনো লক্ষণ নেই। তার সাথে তার পরিবারের সদস্য গেছেন এবং সর্বশেষ শুনলাম যে তার শ্বশুর বাড়ির লোকজনও সৌদি আরব চলে গেছে। হ্যাঁ, তারা এক ধরনের ভয়ের মধ্যে আছে। এই যে রংপুরের আবু সাইদ হত্যাকাণ্ড, যেটা নিয়ে সেই গত 16ই জুলাই 2024 সালের যে হত্যাকাণ্ডটা পুরা জাতিকে নাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, কিন্তু এখন তো দেখছি যে আবু সাইদকে আসলে পুলিশ হত্যা করেনি, তাকে ওই ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে অনেক পরে হাসপাতালে আনা হয়েছিল এবং তার মাঝখানে এমন কিছু ঘটেছে যে কারণে আবু সাইদ কে খুন করা হয়েছে বলা যায়। তো ওই খুনটা পুলিশের গুলিতে নয়, অন্য কোথাও কোনো কারণে হয়েছে। এবং পোস্টমর্টেম রিপোর্টটা যদি কেউ নিরপেক্ষভাবে দেখে তাহলে বোঝাই যায় যে পুলিশের গুলিতে নয়, মাথার পেছনের আঘাতে আবু সাইদ মারা গেছে। এই আবু সাইদের মামলায় অনেক পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। রংপুরের একজন এসি, তার আসামি হবার কথা হিসাব অনুযায়ী, কিন্তু দেখা গেল সে হয়ে গেছে সাক্ষী। কিভাবে সাক্ষী হলো? এর জন্য
আরেক আইনজীবী জামাত নেতা শিশির মনিরের মাধ্যমে 2 কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছে এই তাজুল ইসলামকে। এই তাজুল ইসলামকে 2 কোটি টাকা ঘুষ দিয়ে আসামি যার হওয়ার কথা সে হয়ে গেছে এই মামলার সাক্ষী। এবং যিনি সাক্ষী হয়েছেন এই পুলিশ কর্মকর্তার বাবার পেনশনের টাকার কিনা বাড়ি বিক্রি করে এই 2 কোটি টাকা শিশির মনিরের হাতে তুলে দেওয়া হয়েছে, যেটা পরে তাজুলকে দেওয়া হয়েছে। এখন তো বোঝা যাচ্ছে যে আইসিটির যে ঘুষের কথা শোনা যাচ্ছে তাতে তাজুলের সাথে এই শিশির মনিরের সম্পৃক্ততাও এখন শোনা যাচ্ছে। সুতরাং আইসিটির ভবিষ্যৎ, মানে বিশেষ করে এই যে অধ্যাদেশের মাধ্যমে যে যা ইচ্ছা যে কোনো রকমের কেস যেটা আইসিটির আসলে এখতিয়ারের মধ্যে পড়ে না সেগুলোকে যে ঢোকানো হয়েছিল সেগুলো সম্ভবত বাতিল হয়ে যাবে। এবং আইসিটি নিয়ে আরো অনেক কথা আছে যেটা এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না। সুতরাং ক্ষমতার লোভে পড়ে জামাত মন্ত্রণালয় না পেলে ঈদের পরে কি করে এবং মন্ত্রণালয় যে পাবে না সেই ধরনের ইঙ্গিত আমরা পেয়েছি। এখন জামাতকে আমরা দেখতে চাই। সৎ লোকের শাসন চাই বলে যে জামাত বড় গলায় চিৎকার করতো গত 18 মাসে সেই জামাতের স্বরূপ আমরা দেখে ফেলেছি। জামাত ইউনূস মিলে দেশটাকে যে রসাতলে নিয়ে গিয়েছিল এবং সম্প্রতি জামিনপ্রাপ্ত সাংবাদিক আনিস আলমগীরের একটা কথা দিয়ে শেষ করছি যে ডক্টর ইউনূস তার এই শাসন আমলে যত আকাম করছে, যত পাপ করছে, শেখ হাসিনা সরকার 16 বছরেও তা করেনি। আর অনেকেই আমাকে বলছেন যে ভাই দাড়িটাকে শেভ করেন বা দাড়ি রাখলেন কেন। আসলে আমি রমজান মাসে দাড়ি রাখি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। দর্শক শুভেচ্ছা নিন। কেমন আছেন আপনারা? কেমন বুঝছেন দেশ কেমন চলছে? একটা নির্বাচন তো হয়ে গেল, 1 মাস হয়ে গেল নতুন সরকার গঠন করেছে এবং 1 মাসের কিছু বেশি নির্বাচন হয়ে গেল। সবকিছু মিলে একটা থমথমে অবস্থা, সবকিছু যেন স্তব্ধ হয়ে আছে তেমনটা। অন্যদিকে প্রশাসনের কি অবস্থা? আমি এই মুহূর্তে যে কথাটা বলতে এসছি মূলত যে আমি শিরোনামটা যদি এভাবে বলি যে বাংলাদেশ কি তবে পাকিস্তানি মডেলের সেমি সেনা শাসন বলবৎ হতে যাচ্ছে? দর্শক, এই কথাটা আমি গত কয়েকদিন যাবত একাধিক ভিডিওতে উচ্চারণ করেছি যে ইন এইড টু সিভিল পাওয়ারের অধীনে সেনাবাহিনী আজ থেকে প্রায় 2.25 বছর আগে 2024 সালের জুলাই মাসে আওয়ামী লীগ সরকার যখন সেনাবাহিনীকে মাঠে নামালো, সেই থেকে ইন এইড টু সিভিল পাওয়ারের অধীনে আজকে তৃতীয় সরকার, আওয়ামী লীগ, ইউনূস, বিএনপি সরকার, তৃতীয় সরকার পড়ে গেছে। এখন পর্যন্ত ইন এইড টু সিভিল পাওয়ারের অধীনস্থ সেনাবাহিনী ব্যারাকে ফিরে যায়নি। ইউনূস সরকারের সময় সেনাবাহিনীকে আরো বেশি পাওয়ার দেওয়া হয়েছিল, ম্যাজিস্ট্রেসি পাওয়ার অর্থাৎ বিচারিক ক্ষমতা, আসামি গ্রেপ্তারের ক্ষমতা, বিভিন্ন পাওয়ার দেওয়া হয়েছিল। সেটি গত 28 ফেব্রুয়ারিতে উঠে গেছে। কিন্তু সাধারণ মানুষ মনে করছেন যে সেনাবাহিনী হয়তো পুরোপুরি ব্যারাকে ফিরে গেছে, কিন্তু না, ব্যারাকে ফিরে যায়নি। এখনো সেনাবাহিনী ওই যে ইন এইড টু সিভিল পাওয়ারের অধীনে সিভিল প্রশাসনকে সহযোগিতা করার জন্য এখনো মাঠে আছে। এটা কবে উঠবে এখন পর্যন্ত কেউ বলতে পারে না। দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে আলাপ করে এখন পর্যন্ত জানা যাচ্ছে না যে সেনাবাহিনী আসলে কবে উঠবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচনের আগেই বলেছিল যে নতুন সরকার গঠিত হলে সেনাবাহিনী উঠে ব্যারাকে ফিরে যাবে, কিন্তু সত্যিকার অর্থে 1 মাস হতে চললো সেনাবাহিনী কিন্তু উঠে যাচ্ছে না। এই জন্যই প্রশ্নটা আসছে যে বাংলাদেশ কি তবে পাকিস্তানি মডেলের সেমি সেনা শাসনের দিকে যাচ্ছে বা সেনা শাসন বলবৎ হচ্ছে? কেন পাকিস্তানের সাথে তুলনা করা হচ্ছে সেটি একটু আমরা দেখে নিই। যে পাকিস্তান প্রসঙ্গটা নিয়ে যদি সেনাবাহিনী সেখানে কিভাবে কি করে, ইন এইড টু সিভিল পাওয়ারে কিভাবে কাজ করে,
এখন যদি আপনি প্রশ্ন করেন যে পাকিস্তানে কি সেনাবাহিনী ব্যারাকের বাইরে দায়িত্ব পালন করে, উত্তর হলো হ্যাঁ। পাকিস্তানে ইনএইড টু সিভিল পাওয়ার একটি অতি পরিচিত ধারণা। পাকিস্তান সংবিধানের 245 অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে যে কেন্দ্রীয় সরকার যদি মনে করে তারা সশস্ত্র বাহিনীকে বেসামরিক কর্তৃপক্ষকে সহায়তার জন্য তলব করবে, তাহলে তারা তলব করতে পারে। সেখানে সন্ত্রাসবাদ দমন থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ সর্বক্ষেত্রেই সেনাবাহিনী অফিসিয়াল ইনভলভমেন্ট রাখে। পাকিস্তানের এই ধারাটি মূলত সেনাবাহিনীকে বেসামরিক প্রশাসনের সমান্তরালে কাজ করার সাংবিধানিক বৈধতা দেয়, যা অনেক সময় সে দেশে হাইব্রিড রেজিম বা পরোক্ষ সামরিক প্রভাবের পথ প্রশস্ত করে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশেও কি এমনটা কন্টিনিউ হতে যাচ্ছে? বাংলাদেশের সংবিধানে কত নম্বর ধারার মাধ্যমে এটা করা যায়? বাংলাদেশে সরাসরি ইনএইড টু সিভিল পাওয়ার কথাটি সাংবিধানিকভাবে লেখা না থাকলেও এর কার্যকারিতা আসে সংবিধানের 129 নম্বর অনুচ্ছেদের স্পিরিট এবং বিশেষ করে ফৌজদারি কার্যবিধির 129 থেকে 131 ধারা অনুযায়ী। সরকার যখন মনে করে আইন শৃঙ্খলা রক্ষা বা জননিরাপত্তার জন্য বেসামরিক পুলিশ বাহিনী যথেষ্ট নয়, তখন তারা সেনাবাহিনীকে তলব করে। যে তলবটা করা হয়েছিল 2024 জুলাই মাসে এবং আওয়ামী লীগ সরকার সেটি তলব করেছিল এবং সেই তলব বন্ধ হচ্ছে না, এখনো পর্যন্ত সেনাবাহিনী কন্টিনিউ করছে। বাংলাদেশের সংবিধানে সরাসরি মার্শাল ল বা সামরিক শাসনের কোনো স্থান নেই, কিন্তু সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করে নির্বাহী আদেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে রাখা হয়, যেটি ইউনূস সরকারের আমলে 2 মাস করে মাঠে রাখা হয়েছিল। এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার না থাকলেও সেনাবাহিনী মাঠে আছে এখনো পর্যন্ত। এবার আমরা একটু পেছনের দিকে চোখ বোলাই। জুলাই 2024 তথাকথিত ছাত্র জনতার সেই সময় আন্দোলন, এবং আন্দোলন না বলে এটাকে যদি বলেন সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা, সেই সময় তৎকালীন আওয়ামী লীগ সরকার ইনএইড টু সিভিল পাওয়ার বা বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনী মোতায়েন করেছিল। কিন্তু সেনাবাহিনীও ইতিহাস ভিন্ন দিকে ঘুরিয়ে দিয়েছে। সেনাবাহিনী মোতায়েন থাকা অবস্থাতেই 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর আসে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন ইতিহাসের জঘন্যতম, ইতিহাসের বিতর্কিততম অন্তর্বর্তীকালীন সরকার। পুরো সময়টাতেই সেনাবাহিনী মোতায়েন ছিল। শুধু তাই নয়, সেনাবাহিনীকে বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল, অর্থাৎ সেনা কর্মকর্তারা নির্দিষ্ট অপরাধে গ্রেপ্তার এবং বিচারিক কিছু ক্ষমতা প্রয়োগ করতে পারতেন। এখন প্রশ্ন হলো যে একটি নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলেও সেনাবাহিনী এখনো কেন ব্যারাকে যাচ্ছে না, কেন তারা মাঠেই আছে? এখানেই জন্ম নিচ্ছে সেই বিতর্কিত প্রশ্ন, বাংলাদেশ কি তবে পাকিস্তানি মডেলের সেমি সেনা শাসনের দিকে এগোচ্ছে? পাকিস্তানি মডেলে সেনাবাহিনী রাষ্ট্রের পলিসি মেকিং বা নীতি নির্ধারণে সরাসরি হস্তক্ষেপ করে। বাংলাদেশে বর্তমানে যা ঘটছে তাকে সরাসরি সেমি সেনা শাসন বলাটা বা বলা যাবে নাকি বলা যাবে না, সেটি একটি প্রশ্ন। পুলিশ বাহিনী যখন রাজনৈতিক কারণে ভেঙে পড়েছিল তখন সেনাবাহিনী ছিল একমাত্র আস্থার প্রতীক। নির্বাচন পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির সম্পূর্ণ স্থিতিশীলতা নিশ্চিত করতে হয়তো নির্বাচিত সরকারও সেনাবাহিনীকে পাশে রাখা জরুরি মনে করছে। কিন্তু উদ্বেগের বিষয় হলো বেসামরিক প্রশাসন যদি দীর্ঘ সময় সেনাবাহিনীর ওপর নির্ভরশীল হয়ে পড়ে তবে আমলাতন্ত্র ও পুলিশের কার্যকারিতা কমে যায়। এতে করে অলক্ষেই রাষ্ট্র ব্যবস্থায় সেনাবাহিনীর প্রভাব পাকাপোক্ত হয়, যা পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখেছি। আজকে কি আমাদের এই বাংলাদেশের ক্ষেত্রেও সেটি ঘটতে যাচ্ছে কিনা আমি সন্দিহান।
আমার মনে প্রশ্ন যাচ্ছে। আমি এটি নিয়ে গত কয়েকদিন যাবৎ বিভিন্ন ভিডিওতে অন্য সাবজেক্টের সাথে এটা কিন্তু উল্লেখ করেছে। কি ঘটতে যাচ্ছে আপনি কি মনে করছেন? যদি নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরও সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকে, তবে গণতন্ত্রের যে পূর্ণাঙ্গ রূপ, সেখানে সিভিল প্রশাসন সর্বেসর্বা তা কিছুটা ম্লান হয়। যদিও ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই, কিন্তু সেনাবাহিনী এখনো পর্যন্ত মাঠে আছে। ইন এইড টু সিভিল পাওয়ার একটি অস্থায়ী ব্যবস্থা হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংকট এবং প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার কারণে এটি এখন দীর্ঘমেয়াদী রূপ নিচ্ছে। দীর্ঘ কতটা একবার চিন্তা করুন। প্রায় 2.25 বছর হতে চলল এবং 3টি সরকার চলছে। আওয়ামী লীগ সরকার মোতায়েন করেছে, ইউনূস সরকারের আমলে চলেছে, এখন বিএনপি সরকারেরও 1 মাস হয়ে গেল, এখনো সেনাবাহিনী মোতায়েন আছে। পাকিস্তান মডেলের ছায়া কি আমাদের উপর পড়ছে? স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে। এটি নির্ভর করবে আগামী কয়েক মাসে নির্বাচিত সরকার কিভাবে সিভিল প্রশাসনকে ঢেলে সাজায় তার উপর। সেনাবাহিনীকে বাংলাদেশের গর্ব বলা হয়, কিন্তু সেনাবাহিনী বাংলাদেশের দুই প্রেসিডেন্টকে হত্যা করেছে। সেনাবাহিনী অভ্যুত্থান করে ক্ষমতা পরিবর্তন করেছে, নির্বাচিত সরকারকে হুটিয়ে দিয়েছে। এত সব কলঙ্ক, তারপরেও অবশ্য সব সেনাবাহিনীর পুরো অংশকে এই কলঙ্কের দায়ী করা যাবে না। সীমিত অংশ, বিপদগামী অংশরাই এই কাজগুলো করে। দুই প্রেসিডেন্টকে হত্যা করা এবং নির্বাচিত সরকার, আমি যদি সর্বশেষ বলি শেখ হাসিনা সরকারকে হটিয়ে দেওয়া, এগুলো আসলে বিপদগামী সেনাবাহিনীর একটি অংশের প্ররোচনায় এই ঘটনাগুলো ঘটে থাকে। একটি সুস্থ গণতন্ত্রের জন্য তাদের ব্যারাকে থাকা এবং সিভিল প্রশাসনের দক্ষ হওয়া অপরিহার্য। দর্শক, আমি শুরুতেই বলছিলাম যে কেমন বুঝছেন বাংলাদেশ এই মুহূর্তে কেমন চলছে। চারিদিকে একটা নীরব নিস্তব্ধতা, বাংলাদেশ মনে হয় সবকিছু ঠান্ডা হয়ে গেল, কিন্তু না। আপনার কাছে কি মনে হচ্ছে? বাংলাদেশে কি সেনাবাহিনীর এই উপস্থিতি শান্তি বজায় রাখার জন্য জরুরি, নাকি এটি দীর্ঘমেয়াদী গণতন্ত্রের জন্য হুমকি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। আমি ভাবছি, আপনিও ভাবুন যে সেনাবাহিনী এখনো কেন মাঠে। সেনাবাহিনীর কাজ তো ব্যারাকের বাইরে থাকা নয়, ক্যান্টনমেন্টের বাইরে থাকা নয়, এবং স্বাভাবিক আইন শৃঙ্খলা রক্ষা করা সেনাবাহিনীর কাজ নয়। সেনাবাহিনীর কাজ যুদ্ধ গবেষণা করা, সেনাবাহিনীর কাজ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, তাদের নিয়মিত প্রশিক্ষণ নেওয়া, ট্রেনিং করা, এগুলো কাজ। কিন্তু সেগুলো বাদ দিয়ে মাঠে আছে সেনাবাহিনী। 30,000 সৈন্য, 30,000 করে সৈন্য রোস্টার ডিউটি করে। 31,000 নামে, আর 31,000 ওঠে, আবার নামে, এইভাবে চলছে গত 2.25 বছর। আর কত? সেনাবাহিনীকে মাঠ থেকে উঠতে হবে। আমরা বাংলাদেশকে পাকিস্তানিকরণ চাই না। এখন দেখার বিষয় সামনের দিনগুলোতে কি হচ্ছে। বাংলাদেশে কি আসলে পাকিস্তানি মডেলের সেমি সেনা শাসন হচ্ছে কিনা সেটি দেখতে হলে ঈদের পরের পরিস্থিতিটা আমাদের দেখতে হবে। আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।